অজানা সত্যের সত্যি ভৌতিক ঘটনা সিরিজের আরও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। অজানা সত্যে বিভিন্ন মানুষদের জীবনে ঘটে যাওয়া বিভিন্ন অলৌকিক এবং সত্যি ভৌতিক ঘটনা শোনানো হয়। প্রতি বুধবার এবং শনিবার ঠিক রাত 10টায় অজানা সত্যের নতুন নতুন এপিসোড আসতে থাকে। আজকের এপিসোডে যে ঘটনাগুলো আপনারা শুনবেন, এই ঘটনাগুলো প্রতিবারের মতোই আপনাদেরকে ভাবাবে এবং আপনারা শিহরিত হবেন। আজকের ঘটনাগুলো কিন্তু বেশ জমজমাট, তাই সকলকেই বলবো আপনারা একদম শেষ অবধি ঘটনাগুলো শুনতে থাকুন। যেহেতু আপনারা ফ্যামিলি হন, তাই আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করাই যায়। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তবু এই অবস্থাতেও আমি ঘটনা রেকর্ড করছি আপনাদের জন্য। আমার গলার ভয়েসটা কতটা ভালো আসবে সেটা ঠিক জানি না, তবে আশা করছি ঘটনার মান কমবে না। আপনারা শেষ অবধি শুনতে থাকুন এবং এপিসোডটিকে লাইক করুন, কমেন্ট করে জানান আপনারা কোথা থেকে শুনছেন। আর চ্যানেলে যদি নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হয়ে যান। বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন প্রিয়া সাহা। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হ্যালো দাদা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে অনেক দিন বাদে আরও একটি ঘটনা আমি তোমাকে লিখে পাঠালাম। আগেও আমি তোমাকে ঘটনা লিখে পাঠিয়েছি, আর তুমি সব কটা ঘটনায় পড়ে শুনিয়েছ। আমার ভালো লেগেছে তোমার বলা ঘটনাগুলো শুনতে, তাই আবার আরও একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠালাম। যদি ভালো লাগে তুমি পড়ে শুনিও। আমি প্রিয়া, আমি আসামে থাকি। এটার আগে আমি যত ঘটনা পাঠিয়েছি সব আমার মায়ের সাথে আমার মামা বাড়িতে ঘটেছিল। এইবার ভাবলাম নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা পাঠানো যাক। যাই হোক, ঘটনায় আসা যাক। আমার জন্ম হয়েছিল 2002 সালে। তখন থেকে আমাদের বাড়িতে কিছু না কিছু একটা হতেই থাকতো। আমার জন্মের আগেও বহু ঘটনা ঘটেছে। এই ঘটনাটা পড়ে শুনিও, তাহলে আমি পরের ঘটনাগুলো লিখে পাঠাবো। যাই হোক, আমার ছোটবেলা থেকেই আমার বাড়িতে কিছু না কিছু একটা হতেই থাকতো। কিন্তু আমার বয়স যখন এই 8 কি 9 বছর ছিল, এটা হলো তখনকার ঘটনা। তখন ছোটবেলা আমার মা সন্ধেবেলায় আমাকে ঘরে পড়তে রেখে বাইরে চলে যেত। আমাদের পাশাপাশি দুটো রুম আর কিচেনটাও অল্প একটু দূরে ছিল, আর তার সামনেই ছিল বাথরুম। আমাদের ঘরে একসঙ্গে প্রায় 6টা জানলা ছিল। আমার বাবার দোকান থেকে বাড়ি আসতে 8টা মতন বাজতো। এমনই একদিনের কথা, মা বাইরে চলে যাওয়াতে আমি ঘরে একা পড়তে বসেছিলাম। আমি তখন যেহেতু ছোট ছিলাম, তাই মা যাওয়ার পর আমার একা ভয় লাগতো। আর আমি তখন অন্ধকার দেখে ভয় পেতাম। তাই মা যাওয়ার পর আমি সব জানলা দরজা বন্ধ করে
পড়তাম। যতই গরম লাগুক না কেন আমি দরজা জানলা মোটেই খুলতাম না। সেই দিনকেও আমি দরজা আর জানালা বন্ধ করেই পড়তে বসেছিলাম। তখনই হঠাৎ শুনতে পারি জানালার সামনে দিয়ে একটা নুপুরের আওয়াজ হচ্ছে। অনবরত সেই আওয়াজ হয়েই চলেছে। মনে হচ্ছে জানলার সামনে দিয়েই কেউ যেন হেঁটে বেড়াচ্ছে, তবে জানলার পাশ থেকে সরছে না। আমি ভয়ে শিউরে উঠি। আমাদের জানলাটার কাছে পর্দাটা অনেক পাতলা হওয়াতে জানলা বন্ধ করে পর্দা দেওয়া থাকলেও বাইরের সব দেখা যেত। আমি তখন বাইরের দিকে তাকিয়ে দেখছি ওইখানে কেউ দাঁড়িয়ে নেই, অথচ সেখান দিয়ে একটা নুপুরের শব্দ ভেসে আসছে। মনে হচ্ছে সে জানলার সামনেই দাঁড়িয়ে রয়েছে। আমি তখন মাকে ডাকা শুরু করি, কিন্তু মা রাস্তায় থাকায় মা আমার শব্দ শুনতে পারে না। আমি মাকে ডাকার সময়তেও সেই নুপুরের শব্দ পাচ্ছি। এইবারে মনে হচ্ছে কেউ হাঁটছে না, কেউ সেই জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাচ্ছে আর সেই নুপুরের শব্দ আসছে। কেউ যেন ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছে, তবে সেখানে কেউ নেই। মা আসার পর যখন আমি মাকে সমস্ত কথা খুলে বলি, মা আমার কথা বিশ্বাস করল না। এই জিনিসটা প্রথম দিন ঘটার পর এই ঘটনাটা আমার সঙ্গে প্রায়শই ঘটত। আমি মাকে বলাতেও মা আমাকে সন্ধেবেলায় ঘরে একা রেখে বাইরে বেরিয়ে যেত। এই ঘটনা 4-5 বছর ঘটার পর আমাদের অন্য জায়গায় আরেকটা বাড়ি বানানো হয়। আমরা সেখানে থাকা শুরু করি, আর আমার সঙ্গে ঘটনাটা ঘটা বন্ধ হয়ে যায়। এই ছিল আমার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা। তোমার যদি ভালো লাগে তাহলে পড়ে শুনিও। এমনই অনেক ভয়ানক অভিজ্ঞতা আমার কাছে আছে এবং আমি শুনেছি। তুমি যদি চাও তাহলে সেই ঘটনা আমি তোমাকে লিখে পাঠাতে পারি। দেখুন, ঘটনাগুলোকে বিশ্বাস করতেই হবে এমন কোনো কথা অজানা সত্য কখনোই তার শ্রোতাদেরকে বলে না। ঘটনাগুলোকে বিশ্বাস করবেন কি করবেন না এটা সম্পূর্ণটাই নির্ভর করছে শ্রোতাদের ওপর। তাই ঘটনাগুলোকে এন্টারটেইনমেন্ট পারপাসেই শুনবেন, এটা হলো সবথেকে বুদ্ধিমানের কাজ। এই ঘটনা বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কেন সেই জানলার বাইরে থেকে নুপুরের শব্দ শোনা যেত, অথচ জানলার বাইরে কাউকেই দেখা যেত না? প্রতিটি ঘটনাই আমাদের মতো দর্শকদের কাছে একটা করে প্রশ্ন তোলে, এমনটা কেন হলো? আর সেটার উত্তর খুঁজতে গিয়েই আমরা নানান কথা ভাবি। এটাই হলো ভূতের ঘটনা শোনার একটা ইন্টারেস্ট। আমরা ঘটনা শুনি এই কারণেই, যেই প্রশ্নগুলো আমাদের কাছে উঠে আসে তার উত্তরটা বের করার জন্য। কেন এমনটা হলো, এমনটা হওয়ার কারণ কি? সব ঘটনায় যে ভয়ের হবে এমন কোনো কথা নেই। কিছু কিছু এমন ঘটনা থাকে, কিছু কিছু এমন অভিজ্ঞতা থাকে যার কোনো ব্যাখ্যা থাকে না। তবে সেটা কেন হয়েছে সেটা রীতিমতো আমাদের ভাবায়। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। আপনারাও যদি ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে ঘটনা পাঠাতে পারেন। ঘটনা পাঠানো খুবই ইজি।
আপনার আজকের এপিসোডের ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নম্বর সহ আমার সঙ্গে কন্ট্যাক্ট করার প্রতিটি লিঙ্ক পেয়ে যাবেন। তাই আপনারা যদি ঘটনা পাঠাতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্সটিকে চেক করবেন। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে শোনানো হবে। এইবার আমরা চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। শুরু করছি দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখেছেন সুচৈতা রয়। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। হাই দাদা, আমার নাম সুচৈতা রয়, দমদম থেকে বলছি। আবারও একটা ঘটনা শেয়ার করলাম তোমার সঙ্গে। এটা আমার পাঠানো দ্বিতীয় ঘটনা। ঘটনাটা একটু বড়, তাই বেশি কথা না বলে শুরু করছি। আমার এক দূর সম্পর্কের মাসির কাছ থেকে এই ঘটনাটা শোনা। ওদের বাড়ি একটা গ্রামে। গ্রাম বলতেও ভুল হবে, তবে সেটাকে গ্রাম বললেই চলে। ওইখানে আমার দুই মাসি থাকে। যিনি ছোট মাসি, তার সঙ্গে কি ঘটেছে সেটা আমি বলবো। তার আগে ওদের বাড়িটা কোন জায়গায় পড়তো সেটা বলি। যেখানে আজান পড়ে সেইখানে আগে কবরস্থান ছিল। ওটা উঠিয়ে দেওয়া হয়েছিল অনেক বছর আগেই। তারপর থেকে প্রত্যেক সন্ধেবেলায় সেখানে আজান দেওয়া হয়। ওটার ঠিক সোজাসুজিই ছিল আমার মাসির বাড়ি। মাসি অনেক রাত জেগে পড়াশুনো করত। আর যেটা বললাম, ঘরে বসে থাকলে ভালো মতোই দেখা যেত বাইরে কি হচ্ছে কি না হচ্ছে। এরমই আমার মাসি একদিন অনেক রাত অবধি পড়াশুনো করছিল। হঠাৎ পড়তে পড়তে সে অনুভব করে কেউ ওকে উঁকি মেরে দেখছে। প্রথম প্রথম সে পাত্তা দিল না, কারণ তার কথা অনুযায়ী এমন ঘটনা তার সঙ্গে রোজই ঘটতে থাকে। এবার হয়তো সবাই ভাববে, অত রাতের বেলায় দরজা কে খুলে রাখে? এখানে বলে রাখি, ওদের ঘরের সামনে একটা উঠোন আছে, আর উঠোনের ওই পারে আরও একটা দরজা আছে, সেটাও মজবুত নয়। সেখানে এই ঘটনাটা ঘটতেই থাকে। তার মনে হয় কেউ যেন তাকে উঁকি মেরে দেখছে, তবে সেখানে কাউকেই দেখা যায় না। তার মধ্যে একদিন দুপুরবেলার দিকে একটা উল্টো পায়ের ছাপ দেখা গিয়েছিল। তাও পায়ের ছাপটা কেমন আমি তোমাকে বলি। পায়ের শুধুমাত্র পাতাগুলোর ছাপ রয়েছে, তবে গোড়ালির কোনো ছাপ নেই। যেটুকু ছাপ উঠোনে পড়ে রয়েছে সেটাও রক্ত। এই ঘটনা ঘটার পরই তারা তান্ত্রিকের কাছে যেতে চায়, কিন্তু কিছু না কিছু কারণে তারা যেতে পারে না। এরম ঘটনা তারা রোজই দেখত। তাদের মনে হতো কেউ তাদের সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। তখন বাজে রাত 3টে কি 3:30। এরকম নির্ঝুম সময় বাড়ির একদিন রাত 3টে কি 3:30 বাজে। এমন সময় বাইরের উঠোন দিয়ে কেমন যেন হাঁটার শব্দ ভেসে আসছে। তবে এরকম নিঝুম রাতে কারোর হাঁটার কথা নয়। ওই জায়গা দিয়ে কেউ সকালবেলাতেও যেতে ভয় পেত।
সেই জায়গায় একটি গাছ রয়েছে। সেই গাছের নিচে কেউ দাঁড়ালে তার মনে হতো কেউ যেন ওপরে বসে পা দোলাচ্ছে। আর ওই জায়গাটা আমার মাসির বাড়ি থেকে সোজাসুজি দেখা যেত। আমার মাসি ছিল খুবই সাহসী। একদিন মাসি ঠিক রাতের বেলায় যখনই সেই পায়ের শব্দ শুনতে পেল, সে বাইরের দিকে গিয়ে দেখতে পেল একটা শরীর উঠোন দিয়ে হেঁটে বেড়াচ্ছে। সেই শরীরটা মানুষের বলে তো মনে হচ্ছে না। আমার মাসি শুধুমাত্র একটা কোমর দেখতে পাচ্ছে, অর্থাৎ ভালো করে যদি বুঝিয়ে বলি, কোমরের ওপরের একটিও অংশ নেই সেখানে, শুধুমাত্র দুটো পা হেঁটে বেড়াচ্ছে সেখান দিয়ে। দাদা ঘটনাটা লিখতে গিয়েও আমার গায়ে কাটা দিচ্ছে। শুধুমাত্র দুটো পা সেখান দিয়ে হেঁটে বেড়াচ্ছে, সেটা দেখার পর মাসি সেখানেই সেন্সলেস হয়ে পড়ে যায়। এখানে আরও একটা কথা বলে রাখি, আমার মাসিদের পেছনের বাড়িতে কয় বছর আগে একজন সুইসাইড করেছিল। সেই বাড়িতে কেউ থাকে না, কারণ অনেকে মনে করে সেই বাড়িটা নাকি ভূতেদের বাসস্থান হয়ে উঠেছে। রাত হলে নাকি মাঝে মধ্যে কান্না আবার হাসির শব্দ পাওয়া যায়। সেই বাড়ির আশেপাশে যাদের বাড়ি ছিল তারা রাত হলেই দরজা জানালা বন্ধ করে দিত, কিন্তু আমার মাসি যেহেতু ভয় কম পেত, সেই কারণে সে দরজা খুলেই পড়াশুনো করত। এরপর যখন তান্ত্রিককে ডাকা হয়, মাসি তান্ত্রিকের সমস্ত ঘটনা খুলে বলে। যখন মাসি সমস্ত ঘটনা খুলে বলল, তান্ত্রিক তখন একটা কথা বলে উঠল। তিনি বললেন, তিনি যখন রাস্তা দিয়ে সাইকেল করে মাসির বাড়িতে আসছিলেন, সেই সময় তিনি সাইকেল নিয়ে বিভৎস জোরে মাটিতে পড়ে গেছিলেন, অথচ মাটিতে পড়ার কোনো সম্ভাবনাই ছিল না। তারপর তাদের বাড়ি এখন বন্ধক করা হয়েছে। আমি যেহেতু অনেক গল্প শুনতে ভালোবাসি, সবার কাছেই শুনি ঘটনা, তাই তোমার সঙ্গে ঘটনাটা শেয়ার করলাম। আমি অনেক ঘটনাই জানি, এরপরে একটা হসপিটালের ঘটনা তোমাকে আমি শেয়ার করব, যেটা আমার মামার সঙ্গে ঘটেছে। থ্যাংক ইউ সো মাচ দাদা, ভালো লাগলে শেয়ার করো, আর তোমার মতো করে গুছিয়ে বলো। ভালো লাগলে সবাইকে শুনিও। ঘটনা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাতে একদমই ভুলবেন না। আশা করছি ঘটনা আপনাদের ভালো লেগেছে। এইবার আমরা চলে যাব আজকের শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন গেম বয়, আমাদের সঙ্গে রয়েছেন বিবেক দাস, কমেন্ট করেছেন স্বপ্না বোজাল, কমেন্ট করেছেন সেরা সাহিত্য, কমেন্ট করেছেন তানিয়া মল্লিক, আমাদের সঙ্গে রয়েছেন শোভন অধিকারী, কমেন্ট করেছেন ফান গেমিং, আমাদের সঙ্গে রয়েছেন নন্দিনী দে, কমেন্ট করেছেন অনস্টেবল, আমাদের সঙ্গে রয়েছেন অমিত ভট্টাচার্য, সুমিত্রা পত্তানায়ক, কমেন্ট করেছেন ড্রিম অফ ওম, চুমকি ঘোষ, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন ইসলাম এসকে, কমেন্ট করেছেন নিতু কুমার, আমাদের সঙ্গে রয়েছেন তাপস লেট। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ কমেন্ট করবার জন্য। আজকের এপিসোড ভালো লাগলো নাকি খারাপ লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আবার পরের একটি এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।